আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে গেছে কমপক্ষে অর্ধশত যাত্রীবহু বাস, বহু হতাহতের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা। মন্ত্রিপরিষদের বৈঠকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন। যুদ্ধবন্ধে চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরানো সহ ইরানের 5 শর্ত। তেহরানের সাথে ট্রাম্পের আলোচনা দাবির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন। কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে জুবায়েদা রহমানের তাগিদ। ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এবং ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ইতিহাস ভুলে সুন্দর দেশ করা সম্ভাবনার নয় মন্তব্য। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। বিজিবি নির্মাণে এক বিস্তৃত ইতিহাসের খোঁজ, তথ্যচিত্রের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। রাজবাড়ী এবং ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস 50-এর অধিক যাত্রী নিয়ে দৌলতদিয়ার ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ডুবে গেছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অল্প কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। উদ্ধার অভিযান চলছে। রাজবাড়ীর প্রতিনিধি জহুরুল হক যুক্ত হয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা জহুরুলের সাথে কথা বলছি বর্তমান পরিস্থিতি জানবার জন্য। জহুরুল, দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পদ্মা নদীতে পড়ে যাওয়ায় এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এখানে একটি হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ঘাটে উদ্ধারকারী জাহাজ হামজা দুর্ঘটনা কবলিত এই বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রাও এখানে সম্মিলিতভাবে নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে। আমাদের প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন এই বাসটিতে নারী ও শিশু সহ অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিল। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর মাত্র 5 থেকে 6 জন যাত্রী কোনো মতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। বাকি যাত্রীদের এখনো কোনো হদিস মেলেনি। নদীর এই পয়েন্টে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ যাত্রীদের স্বজনরাও ঘাটে ভিড় করছেন। তাদের আহাজারিতে এখানে পুরো এলাকায় পরিবেশ অত্যন্ত ভারী হয়ে উঠছে। এখন পর্যন্ত এখানে মৃতদেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি এবং বাসটিতে পানি থেকে উপরে না তোলা পর্যন্ত এই বাসের ভিতর কতজন যাত্রী আটকে আছেন বা হতাহতের প্রকৃত সংখ্যা কত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এখানে স্থানীয়রা তদারকি করছে। দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। জহুরুল, আপনাকে ধন্যবাদ। এবারে ইরান যুদ্ধের 26তম দিন। সচিবালয় মন্ত্রিসভার বৈঠক শেষে এখন চলছে ব্রিফিং। সেখানে আছেন আমাদের রিপোর্টার চকর মালিথা। আমরা সরাসরি কথা বলছি চকরের সাথে। চকর,
সকাল 9টার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন। তার ক্যাবিনেটে যে তার অফিস আছে সেখান থেকে সকালে অফিস করেন। সকাল 9টা থেকে শুরু করে বেশ কয়েকটি বৈঠক করেন, গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ যে বৈঠকটি হয় সেটি হলো মন্ত্রী পরিষদের সভা। সাধারণত বৃহস্পতিবারে মন্ত্রী পরিষদের সভা থাকে, যেহেতু আগামীকাল মহান স্বাধীনতা দিবস, সেই কারণে আজকেই এই ক্যাবিনেটের সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে হচ্ছে যে জ্বালানি তেলের রিজার্ভ বাড়ানোর উপর সরকার আর গুরুত্ব আরোপ করেছে এবং যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে জ্বালানি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেজন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলোকে একটি দিক নির্দেশনা দিয়েছেন। আর সরকার আর এর ছাড়া একটা ক্রয় সংক্রান্ত কমিটির একটি সভা হয়েছে। সেখানে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে খোলা বাজারে 2 কার্গো ও LNG কেনার আর অনুমোদন দিয়েছে সরকার। এবং এছাড়া প্রধানমন্ত্রী সারাদিন বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানি সংক্রান্ত একটি বৈঠক করেছেন। এছাড়া রেশম শিল্প উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বৈঠক করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে। বাসার ধন্যবাদ চকর। দেশে জ্বালানি তেলের সংকট নেই, দামও বাড়ানো হবে না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আতঙ্কে থেকে অপ্রয়োজনীয় তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া সহ অন্যান্য বিশেষ সুবিধা বাতিল করা এবং বিনা শর্তে 100 কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট ও দাবা সহ 7টি খেলা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। সরকারের 1 মাসের কর্মকাণ্ড তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগ ও সিদ্ধান্ত এই সময় তুলে ধরেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সকল কৃষকের মধ্যেই আমরা এই কৃষক কার্ড পৌঁছে দেব। আমি 180 দিনের মধ্যে 1200 কিলোমিটারের খাল খনন করতে চাই। আর কখনোই ট্যাক্স ফ্রি গাড়ি নিব না এমপিরা। আমরা ওই দিনই ঘোষণা করেছি আমরা কোনো প্লট নিব না। এমপিদের যে সুবিধা, সেই বিশেষ সুবিধাগুলিকে আমরা বাতিল করার জন্য উদ্যোগ নেব। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায়, উপজেলায় আমাদের যারা সাংবাদিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়েছি আবেদনের প্রেক্ষিতে। এবং বিভিন্ন সাংবাদিক ভাইরা যারা আছেন, বোনরা, তাদের যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলোও আমরা দেওয়া শুরু করেছি। সামাজিক মাধ্যম বা যেটাকে আমরা নিউ মিডিয়াও বলি, সেটা নিয়ে এই মন্ত্রণালয়ের অধীনে আমরা যেন সিরিয়াসলি কাজ করতে পারি সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। জ্বালানি তেলের সংকট নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানির দামও বাড়ানো হবে না। প্যানিক বাইং এবং স্টোরেজ যাতে তারা অতটা না করেন। আর হ্যাঁ, পাম্প পর্যায়ে হয়তো কেউ স্টোর করার চেষ্টা করছে, আমাদের সরকার সেগুলো একটু দেখার চিন্তা করছে। এবং আমি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। মবের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। গুজব ও ভুল তথ্য প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সামাজিক মাধ্যমকে খুব গুরুত্ব দিয়ে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশে জেট ফুয়েলের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, AOAB। সংগঠনটি বলছে এতদিন বিমান পরিচালনায় খরচ বাড়ছে, যার প্রভাবে পড়তে পারে বিমান ভাড়ায়। জেট ফুয়েলের উপর কর বাড়ানোর কারণে পুরো এভিয়েশন খাতের টেকসই উন্নয়নও বাধাগ্রস্ত হবে বলে দাবি তাদের। মশরুফ শাকিলের রিপোর্ট। দেশের এভিয়েশন খাতে নতুন করে চাপ তৈরি করেছে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর কথা বলা হলেও এভিয়েশন অপারেটরদের সংগঠন AOAB'র দাবি, যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট পরিচালনা ব্যয়ের সবচেয়ে বড় অংশ জ্বালানির দাম বৃদ্ধি এয়ারলাইন্সগুলোর আর্থিক সক্ষমতায় সরাসরি প্রভাব ফেলছে। AOAB'র মহাসচিব ও নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান স্বাক্ষরিত
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, জেট ফুয়েলের দাম বাড়ানোর কারণে বিমান পরিচালনার খরচ অনেক বেড়েছে। এই অবস্থায় ভাড়া সমন্বয় না করলে অপারেটরদের টিকে থাকা কঠিন হবে। তাই পরিচালনা ব্যয় সামঞ্জস্য করতে এয়ারলাইন্সগুলোকে বাধ্য হয়ে টিকিটের দাম বাড়াতে হতে পারে। এতে বাড়তি চাপ পড়তে পারে যাত্রীদের উপর। এওএবি আরও বলেছে, বাংলাদেশে জেট ফুয়েলের দাম পাশের অনেক দেশের তুলনায় বেশি। এতে বিদেশি এয়ারলাইন্সগুলো প্রতিযোগিতায় সুবিধা পায়। পাশের দেশ ভারত ও নেপাল জেট ফুয়েলের মূল্য অপরিবর্তিত রেখেছে। পাকিস্তান 24.5% এবং মালদ্বীপ 18.5% মূল্য বাড়িয়েছে। বাংলাদেশে এই বৃদ্ধির হার প্রায় 80%। এ হারে মূল্য বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটররা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য জ্বালানি তেলের দাম এখনই বাড়ানো হবে না। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনে গাড়ির লম্বা সারি এখনও নিয়মিত চিত্র। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেক গ্রাহক প্রয়োজনের বাইরে অতিরিক্ত তেল কিনতে আসছেন, তাই সারি দীর্ঘ হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন আচরণ করার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নাজিব বেগের রিপোর্ট। মাসখানেক ধরেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মাত্রাতিরিক্ত চাপ। অনেক পাম্প কর্তৃপক্ষ বলছে, তেল সংকট হতে পারে এমন শঙ্কা থেকেই বারবার লাইনে দাঁড়াচ্ছেন অনেক গ্রাহক। তাদের দাবি, অল্প তেল কিনতেই অনেকের ট্যাঙ্ক ফুল হয়ে যাচ্ছে। 100 গাড়ি ডেলিভারিতে এর মধ্যে হয়তো বা আপনার 60-70টা গাড়িরই ট্যাঙ্ক ফুল, এর মধ্যে 2-1টা হয়তো বা খালি থাকে। 100-200 টাকা 300 টাকার তেল ঢুকলে ট্যাঙ্ক ফুল হয়ে যায়। তেল থাকার পরেও কেউ তেল নেয়, তাহলে ভোগান্তি অবশ্যই বাড়বে, যেহেতু দেশের একটা দুঃসময়। অলরেডি বাইকে তেল আছে, আবার তেল নিচ্ছে, এটা তো মজুদ হচ্ছে এক ধরনের। মজুদ শেষ হওয়ায় বন্ধ দেখা গেছে বেশ কিছু পাম্প। খোলা বাজারে বেশি দামে তেল বিক্রির কথা উল্লেখ করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বললেন, এসব বন্ধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। সরকারি গাড়িগুলোর তেল চুরি হচ্ছে। আপনাদের ডিপোগুলোর সামনে গিয়ে যান, আপনি ক্যামেরা নিয়ে যান, দেখবেন যে প্রচুর এরকম অবস্থা। গাড়িতে তেল নামিয়ে ওরা হচ্ছে, ওই তেলগুলো ওনাদের ওখানে যাচ্ছে। ওই তেলগুলোকে তারা 120 টাকার জায়গায় 150, 200, 300 টাকা, গতকালকে আমার কাছে নিউজ আছে 350, 400 টাকা লিটার বিক্রি করছে। সকালে পাম্প পরিদর্শনে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন জ্বালানি মন্ত্রী। আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কিন্তু আমার কথা শুনতেছি না। আমি তো একবার দুইবার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাত করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করে নেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসে সেটাই স্যার, পরের দিন আসে না, তাহলে তো লাইনটা লাগে না। তিনি আবারও বললেন, সরকারের কাছে তেলের যথেষ্ট মজুদ আছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধ অবসানে চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া সহ 5 শর্ত দিয়েছে ইরান। ইরান ও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তেহরানের এসব শর্ত। এর আগে হোয়াইট হাউস জানায়, যুদ্ধ শেষ করতে 15 দফা শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে ট্রাম্প দাবি করার পর বুধবার দিনের শুরুতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুদ্ধের 26তম দিনেও তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাল্টা জবাবে সৌদি আরব, কুয়েত, ইরাক ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান ও তাদের সমর্থক লেবাননের হিজবুল্লাহ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। লেবানন থেকে চালানো রকেট হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি নারী। ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ান নেটওয়ার্ক দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক
দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় 24 ঘন্টায় মোট 23 বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এদিকে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধের চুক্তির জন্য 5 শর্ত দিয়েছে ইরান। শর্তগুলো হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর নতুন করে শুরু না করা, হরমুজ প্রণালীর জন্য এমন এক নতুন ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে ওই এলাকা ইরানের নিয়ন্ত্রণে থাকবে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে ইরান। যুদ্ধ অবসানে প্রস্তাব, পরিকল্পনা ও শর্ত নিয়ে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। এর অংশ হিসেবে এ অঞ্চলে পাঠানো হচ্ছে আরও 3000 সেনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে উত্তেজনার জন্য জ্বালানি সরবরাহে বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশের মধ্যে 120টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। ক্যাবিনেট কক্ষে দ্বিতীয় দফা বৈঠকের পর কমিটির সদস্যরা জানান, সংবিধান ও জুলাই সনদের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানান, গণভোটের বিষয়ে কোনো প্রস্তাব করেনি সরকারি দল। বিরোধী দলের সদস্যরা জানান, 20টি অধ্যাদেশ নিয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ জারি করে। সেগুলোর যৌক্তিকতা পর্যালোচনা নিয়ে বুধবার বিশেষ কমিটির দ্বিতীয় দফা বৈঠক। এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। তারা বলেন, বিশেষ কমিটির বৈঠকে 120টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আশা করি 29 তারিখে আমাদের সবগুলো অধ্যাদেশের উপরে আমাদের পর্যালোচনা শেষ হবে এবং আমরা রিপোর্ট সাবমিট করব। একই সাথে এগুলোকে আইনে রূপান্তর করা বা না করার দিকে আমরা এগিয়ে যাব। সাংবিধানিকতা এবং জুলাই জাতীয় সনদ দুটোই আমরা বিবেচনায় নিয়েছি এবং জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব এবং সাংবিধানিকতা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দুদক আইন, গণভোট, পুলিশ কমিশন আইন সহ 20টি বিষয়ে একমত হয়নি বিরোধী দল। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। সংবিধান ও জুলাই সনদের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানিয়ে কমিটির সভাপতি জানান, গণভোট সহ অন্যান্য অধ্যাদেশের বিষয়ে ঐক্যমত্যে না আসা গেলে সংসদের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। গণভোটের বিষয়ে এখানে তেমন কোনো আলোচনা হয় নাই। গণভোটের বিষয়েও আমরা ওই দিনই আলোচনা করব অথবা এটা পার্লামেন্টে আলাপ। আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি যেটা নিয়ে আলোচনা হতে পারে, যেহেতু আপনারা উত্থাপন করেছেন সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। 29শে মার্চ রাতে আবারও বৈঠকে বসবে বিশেষ কমিটি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে তিনি শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য নিরসনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মতো বাংলাদেশের নানা কর্মসূচির কথা তুলে ধরেন। লায়লা নওশেনের রিপোর্ট। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে যোগ দেন ডাক্তার জোবাইদা রহমান। ওয়াশিংটন ডিসিতে এই সম্মেলনে 45টি দেশের ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টলম্যান বা সমমর্যাদার ব্যক্তি এবং 28টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। Now I'd like to invite the spouse of the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Zubaida Rahman. সম্মেলনের উদ্বোধনী দিনের আলোচ্য বিষয় ছিল শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের ক্ষমতায়ন। এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের উপর জোর দেন ডাক্তার জোবাইদা রহমান। We believe
that responsible use of artificial intelligence. আমরা বিশ্বাস করি কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেবে। এ বিষয়ে আমাদের সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে নানা উদ্যোগ নিয়েছে। আমরা প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চাই যাতে শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে। And moral development. বাংলাদেশে নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। Bangladesh has a strong legacy in empowering women. বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ইতিহাস দীর্ঘ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, আর বর্তমান সরকার স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষার উদ্যোগ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাখো নারীর কর্মসংস্থান করেছিলেন পোশাক শিল্পের বিকাশের মাধ্যমে। Creating opportunities for millions of women. শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের উপর জোর দেন জোবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care. একজন চিকিৎসক হিসেবে প্রত্যেকটি শিশুর জন্য গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। যথাযথ চিকিৎসার পাশাপাশি যে কোনো রোগের শুরুতেই একে প্রতিরোধ করতে চাই। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভির সাথে আমি যে কাজ করছি তার উদ্দেশ্য শিশুদের গড়ে তোলা, ইউথ ডেভেলপমেন্ট এবং কমিউনিটি ওয়েলবিং। Development and community well-being. প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের সাথে যুক্ত থাকতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরে সহায়তা দিতে উন্নত বিশ্বকে আহ্বান জানান জোবাইদা রহমান। Together, we can raise a generation that is resilient, compassionate, and prepared for the future. লায়লা নওশিন, চ্যানেল আই। স্বাধীনতার ৫৫ বছর নবযাত্রায় বাংলাদেশ। পঁচিশে মার্চ গণহত্যা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, 25শে মার্চের ইতিহাস মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়, এটি রক্তে লেখা এক অনন্য গাথা। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। তিনি বলেছেন, ইতিহাস ভুলে সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব নয়। আলিমার রাজের রিপোর্ট। 1971 সালের 25 মার্চ রাত, যা বাঙালির ইতিহাসে চিরকাল রয়ে গেছে কাল রাত হিসেবে। সেই রাতে নিরস্ত্র মানুষের উপর নেমে আসে অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঘুমন্ত ঢাকাকে পরিণত করে রক্তাক্ত জনপদে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। বিভীষিকাময় সেই রাতের স্মরণে পুরো জাতীয় শ্রদ্ধা ও শোকে নত। এ উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠানের শুরুতে 71 বিশ্ব যুদ্ধের স্মরণ ও আলোচনা। বক্তারা বলেন, 25 মার্চ শুধু শোকের নয়, প্রতিরোধেরও প্রতীক। এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতির চেতনায় মনে করিয়ে দেয় মানবতার বিপর্যয়ের ভয়াবহতাটি। যে অপারেশন সার্চলাইট সেটাতে কি করেছিল আমরা ঠিক কল্পনা করতে পারি না। আমরা শুধু ইতিহাস পড়ে যা জেনেছি এবং স্যারদের মতো মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যা শুনেছি সেগুলো আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, 25 মার্চের কাল রাত শুধু শোকের স্মৃতি নয়, বরং স্বাধীনতার পথ চলার সূচনা লগ্ন। যখন 25 তারিখে রাত 12টার সময় যখন অপারেশনটা শুরু হলো, তখন আমি বাসায় ছিলাম, আমরা সবাই বাসায় ছিলাম। তো রাজারবাগ পুলিশ লাইন কিন্তু আমাদের বাসা থেকে কাছে। সরকারি একটা ভীতিকর অবস্থা, পাকিস্তানি আর্মি আমাদের উপরে যেভাবে ছাপিয়ে পড়েছিল, তো সেখান থেকে যে আমরা যে শক্তিটা সঞ্চয় করলাম, আসলে আঘাত পেলে কিন্তু প্রতিঘাত দেওয়ার জন্য কিন্তু একটা শক্তি আসে মনের ভিতরে, এবং সেখান থেকে কিন্তু আমি বলবো যে আমাদের এই মুক্তিযুদ্ধের যে সূচনা, সেই সূচনাটা হলো এই আমরা যেভাবে বাংলাদেশটাকে যে জায়গায় আজকে এসছে, ওটাই কিন্তু একান্ত না হলে হতো না।
এই জায়গাটাতে আমাদের জোর দিতে হবে এবং ইতিহাসকে তুলে ধরতে হবে। আসুন আমরা সবাই এই 25শে মার্চ আজকে যে কাল রাত্রে হয়েছিল সেই কথা স্মরণ করি, আমরা 26শে মার্চের কথা চিন্তা করি, আমরা আমাদের এই স্বাধীনতার কথা চিন্তা করি, বাংলাদেশটার কথা চিন্তা করি। আর এই বাংলাদেশ এটা শুধু একা আমাদের না, তো আমাদের সবার বাংলাদেশটাকে সবাই মিলেই ভালো রাখতে হবে। আসুন আজকে সেই অঙ্গীকার করি, বাংলাদেশটাকে ভালো রাখবো, বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে এগিয়ে আসবো। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানবতা, ন্যায় ও স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানানো হয় আলোচনায়। আলিবাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ ছায়ানটের সভাপতি ডক্টর সঞ্জিদা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2025 সালের এই দিনে 92 বছর বয়সে তিনি মারা যান। তিনি একাধারে ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক ও শিক্ষক। 1933 সালের 4 এপ্রিল জন্মগ্রহণ করা এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং 1978 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। কর্মময় জীবনে তিনি 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নজরুল স্বর্ণপদক, রবীন্দ্র স্মৃতি পুরস্কার ও রবীন্দ্র তত্ত্বচর্চা উপাধিসহ অসংখ্য সম্মানে ভূষিত হন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদের পঞ্চম দিনে হলগুলোতে হাউসফুলে রায়হান রাফি পরিচালিত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার। বুবলি তুষি অভিনীত প্রেসার কুকার সিনেমাটি নারী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গল্পের পাশাপাশি শিল্পীদের অভিনয়ের প্রশংসায় ভাসাচ্ছেন প্রেসার কুকারের দর্শকরা। জাকি আক্তারের রিপোর্ট। নারীকেন্দ্রিক গল্প ও বাস্তবমুখী চিত্রায়নের কারণে ঈদের সিনেমাগুলোর ভিড়েও আলাদা নজর কেড়েছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। এ চলচ্চিত্রে নারীদের দৈনন্দিন জীবন ও শহরের যান্ত্রিক চাপের বিষয়টি ফুটে ওঠায় বিশেষ করে নারী দর্শকরাই সিনেমাটি বেশি পছন্দ করছেন এবং সিনেমাটির দর্শক প্রিয়তা ও বক্স অফিসে আয়ও দিন দিন বাড়ছে। নারীদের জীবনযুদ্ধ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত লড়াই নিয়ে নির্মিত প্রেসার কুকার সরাসরি নারীদের আবেগকে স্পর্শ করায় নারী দর্শকদের আগ্রহে রয়েছে সিনেমাটি। সবকিছু আমাদের জানার প্রয়োজন আছে, যার জন্যই আমরা মুভিটা দেখেছি এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে। মেয়েদের জন্য একটা ইউনিক এক্সপেরিয়েন্স, বাস্তবতার সাথে খুব ডিফারেন্টটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, একটু ফ্যামিলির মতো দেখার মতো না, কিন্তু সবার দেখা উচিত। প্রেসার কুকার খুব ভালো ছিল, ইট ওয়াজ গুড। এটা একটা অবসার্ড, একটা ব্রিলিয়ান্ট সিনেমা, এটা ভাষা প্রকাশ করতে পারছে না। এই জনরা ওয়ান অফ দ্য বেস্ট এন্ড রায়হান রাফি's বেস্ট ওয়ার্ক। এখনকার বাচ্চারা অনেক বেশি ম্যাচিউর। আমি মনে করি যে 18+ লেখার কিছু নাই এখানে আসলে, কারণ বাচ্চারা এর চেয়েও আরো বেশি জানে। না, আমি তো ফ্যামিলি নিয়ে দেখেছি। বুবলি, নাজিফা তুষিন অভিনীত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত প্রেসার কুকারের প্রদর্শনী চলছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার 10টি হলে। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ঈদ ঘিরে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় করছেন। নতুন নতুন রাইডের পাশাপাশি বসন্তের বর্ণিল সাজে বিনোদন কেন্দ্রগুলোতে বিরাজ করছে ঈদের আমেজ। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবের সাথে ঈদের আনন্দ বাড়িয়ে তুলেছেন দর্শনার্থীরা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ঈদ এলেই প্রতি বছর দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিনোদন কেন্দ্রগুলো। নানা বয়সী দর্শনার্থীরা ভিড় করেন নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। আমার আজকে খুব আনন্দ লাগতেছে, মন খুলে আনন্দ আছি। কাজে কোনো ব্যস্ত থাকি, ডাইনোসর দেখছি, হাতি দেখছি, তারপরে অনেক কিছুই দেখছি। প্রতি বছরই তো আমি আসি সপরিবার নিয়ে, কিন্তু এবছর অনেক লোকজনের প্রচুর ভিড়। ভ্রমণ পিপাসুরা বলছেন
পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতে এসে ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে। এখানে আমি আজকে ঘুরতে আসছি বাবা মার সাথে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে, যে এই জায়গাটা কেমন, ঘুরলে মানে কেমন লাগবে, সুন্দর সুন্দর পিকচার তুলতে আসছি। ভালো একটা সময় পাওয়া গেছে, যে ভ্যাকেশন। তো আজকে সেকেন্ড ডে আমরা চলে আসছি ড্রিম হলিডে পার্কে। বাচ্চাদের ওরাও খুব মজা পাচ্ছে, একটা রাইড উঠছি। কোম্পানি আমার সব স্টাফে নিয়ে আসছি, এখানে বেড়াইতে প্রথম আসলাম, অনেক এনজয় করতেছি। ঈদের আনন্দটা খুবই ভালো লাগছে আমাদের, কারণ বছরে একটা এরকম ঈদ পাই, আমরা সবাই এনজয় করার জন্য তো আসি, তো তার জন্য মানে ভালোই লাগছে। ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষ বলছে, ঈদ ঘিরে পার্কে নতুন রাইড সংযোজন করা হয়েছে, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিশরের যে কালচার সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে আপনার আমাদের বান্দরবন পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু তাদের জীবনযাপনের মান, তাদের পার্বণ, তাদের উৎসব, সেগুলো ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের সুন্দরবনে প্রাণী জগৎ কীভাবে বসে সেগুলো সহ একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট করা হয়েছে। ঈদ ঘিরে হাসি, আনন্দ আর সম্প্রীতির বন্ধনে ভরে উঠুক সবার জীবন, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৫,৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯০টি কোম্পানির ৬০৩ কোটি ৮১ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১১১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে গেছে কমপক্ষে অর্ধ সচল যাত্রী বোঝাই বাস, বহু হতাহতের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা, মন্ত্রিপরিষদের বৈঠকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন। যুদ্ধবন্ধে চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরানো সহ ইরানের 5 শর্ত। তেহরানের সাথে ট্রাম্পের আলোচনার দাবির খবরে বিশ্ববাজার তেলের দামে পতন। কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে জুবাইদা রহমানের তাগিদ, ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এবং ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, ইতিহাস ভুলে সুন্দর দেশ গড়া সম্ভব নয় মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।